স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। তাকবীর তখন টেবিলে কোনোই বসিয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রত্যুত্তরে ফিচেল হাসলো, নরম স্বরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুবই অদ্ভুত প্রেমের মালা। মানে? এলিজাবেথের চোখে কৌতূহল, আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। রমণীর পানে অনড়ভাবে চেয়ে থেকে জবাব দিল, শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছে এলোকেশি। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। এই ধরনের অভিনন্দন জানালে একেবারেই নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষদের কাছ থেকে প্রেম বার্তা, প্রশংসা পাওয়ার কিশোরীর জীবন তার কেটেছে এক কোণে পড়ে থেকে। তাকবীর বুঝলো এলিজাবেথের ব্যাপারটা। লজ্জা মাখা রক্তিম বর্ণের মুখ দেখে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। এলিজাবেথকে সহজ হতে সুযোগ দিয়ে জুসের গ্লাসটি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আটকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। ওরুর উপরে গুজে রাখা আঁচলের কিছু অংশ ভিজে যায়। তাকবীর খেই হারিয়ে তড়িঘড়ি করে উঠে টিস্যু এগিয়ে দিল এলিজাবেথের। সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না, আপনি তো আর ইচ্ছে করে এমন করেননি। নিজের কাজে খুবই অনুতপ্ত তাকবীর। মুখগহ্বর একদম চুপসে গিয়েছে। নিচু গলায় বলল, এইভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ড্রাই করে নিয়ে এসো এলোকেশি। কথার সাথে মতামত পোষণ করলো এলিজাবেথ। জানতে চাইল, ওয়াশরুম কোন দিকে? আঙুলের ইশারায় দেখিয়ে দিল তাকবীর। বলল, এইদিকে। বলেই এলিজাবেথের পিছু যেতে নিয়ে আটকায় এলিজাবেথ। আমি পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বইয়ের শাড়ির আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু না দেখালেও বইয়ের পিছু পিছু লেডিস ওয়াশরুমে যাওয়াটা দেখায়। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুসরণ করে খুব সহজেই ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম, সারি সারি অনেকগুলো বাথরুমও রয়েছে। এলিজাবেথ ফ্যাসেট ছেড়ে ভেজা অংশে পানি দিয়ে ধুতে থাকে। হঠাৎ দমকা হাওয়ার মতো ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্র্যাগরেন্স, স্বতঃস্ফূর্ত কদবের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। ভেসে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরু গম্ভীর কর্কশ পালা। Every time you try to forget who I am, I'll be right there to remind you again. You know me, you know me. আচমকা এক অজানা স্রোত যেন শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোরার সাথে সাথেই শক্তিশালী এক হাত এসে গলায় চেপে ধরল। মুহূর্তের মধ্যে শ্বাস রুদ্ধ হয়ে উঠল। গলার চারপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল। অদৃশ্য শিকলে বাঁধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালে এলিজাবেথের সমস্ত শরীর শিউরে উঠল। বুকের ভিতর ঘূর্ণিঝড় অনুভূত হলো। ধীরে ধীরে হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম হতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, যা এলিজাবেথের বুকের ভিতর ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে রিচার্ডের অবয়ব। ক্ষুধার্ত হিংস্র প্রাণীর মতো গর্জে ওঠে রিচার্ড। You should not have let him touch you, right, Red? You know what? Because no one touched what belongs to me. রিচার্ডের শরীরের পেশিগুলো টানটান হয়ে আছে। ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। শরীরে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্যে সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত এক চুল পরিমাণ সরাতে পারে না। যখন চোখের সামনে যখন সব অন্ধকার হয়ে আসতে থাকে, তখন মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ। ছটফট করতে করতে দুর্বল চিত্তে অস্পষ্ট স্বরে আওড়ায়, না, স্পর্শ করেনি আমাকে।
ছেড়ে দিল রিচার্ড। এলিজাবেথকে তৎক্ষণাৎ অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিয়ে গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলছিল। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকালো নিচে বসে গলা ধরে কাঁচতে থাকা এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না এলিজাবেথ। গলার পাশটায় টনটনে ব্যথা। ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনো কেউ শক্ত হাতে চেপে রেখেছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। ঘৃণায় বিষিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ সিংকে ধরে উঠে দরজার অভিমুখী হয়ে দৌড়ে পালাতে চাইলে রিচার্ড খপ করে পেছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে। এক ঝটকায় টান দিয়ে পিছনে এনে দেওয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে একটা অবহেলিত বস্তুর মতো। দেওয়ালে মাথা ঠুকে এলিজাবেথের আটকে উঠে আহ বলে আবারও নিচে পড়ে যায়। দেওয়ালের সাথে লেপ্টে নিচে পড়ার কারণে দেওয়ালে তাজা উষ্ণ রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয়ে একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব, ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মানে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সহসায় চেঁচালো, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ রিচার্ডের অট্টহাসিতে গা ছমছমে গুমট পরিবেশ যাত্রাপালার স্টেজে পরিণত হলো। ওয়াশরুমের প্রতিটি কোনায় কোনায় পাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি চেপে চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চেঁচাও, গো অ্যাহেড। চেঁচাতে চাইল এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়তা দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুব ওর। ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে আছে। সে চায় সুখ সাগরে পা ডুবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে। হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেল, এতক্ষণে তো নিশ্চয়ই কেউ না কেউ আসতো। তবে কি ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ভেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রমণাত্মক চওড়া তামুকে। ক্রোধের পাহাড়ে ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এই মুহূর্তে ভস্ম করে দিবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সহানুভূতির ঠাঁই নেই এই নরখাদক জীবনে। গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ, কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভারের আঙ্গুল ঢুকিয়ে শব্দ করছি। এলিজাবেথের কথা কর্ণপাত হলে এবার পূর্ণ দৃষ্টি দিল এলিজাবেথের রক্তাক্ত মুখশ্রীতে। ঠোঁট বাঁকা করে হেসে বলল, পানিশমেন্ট দিতে? এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানিশমেন্ট? কিসের? রিচার্ড আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বজ্রপাতের বিজলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষালীর শক্ত চিবুকে। গুরু গম্ভীর গলায় চেঁচিয়ে বলল, গত 3 রাত ধরে আমাকে এই ফাকিং মাথা ব্যথায় সাফার করানোর জন্য। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপ্টে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মুড়ে বসলো এলিজাবেথের সামনে। রুক্ষ খসখসে বুড়ো আঙ্গুল রাখলো এলিজাবেথের ঠোঁটে। ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের। নিজেকে শক্ত করে রাখে। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে এলিজাবেথের লাল রঙের রঞ্জিত ওষ্ঠপুটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আমার জন্য দিয়েছো নিশ্চয়ই, তবে আমার এখন একটু মুড নেই। আই হ্যাভ টু ফিক্স দিস।
রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদ্গীরণ হলো অযাচিত ক্ষুব্ধতার তপ্তশ্বাস। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভিতরে ঝড় তুলে দেয়। তীর তীর করে কাঁপতে থাকে গরম। ধনুকের মতো বাঁকানো শরীরে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করলো শ্রাবণের ধারা অঝরে মুখের উপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফ্যাসেটের নিচে চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ ছেড়ে দিয়েছে। পানি সোজা এলিজাবেথের নাকের সরু ছিদ্র পথ দিয়ে ভিতরে যাচ্ছে। ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুইয়ে মুছে যাচ্ছে। লিকুইড জেলের লিপস্টিক হওয়ায় অল্প সময়ের মধ্যেই উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই এটা শিওর হয়ে রিচার্ড ছাড়ল এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাসেটের পাশের খালি জায়গাটায় ঝুঁকে হাঁপাতে থাকে। শরীরের সম্ভব শক্তি যেন কে শুষে নিয়েছে। নাকের ভিতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের ক্রোধ যেন আজ সংযম বাদ মানবে না। ক্ষুব্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে। চুলের মুঠি ধরে টেনে সোজা করল। সুগভীর নিকোষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকড়িয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। দুহাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছুবেন না আমাকে, আমি অন্য কারো স্ত্রী। রিচার্ড দুই কদম পিছিয়ে গেলেও আবার তেড়ে আসে না। স্থির হয়ে ঘাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নীরবতা দেখে এলিজাবেথ যেন আরো সাহস পেল। স্বরে দ্বিগুণ তেজ এনে ঝাঝালো স্বরে বলল, লাল শাড়িও পরেছি, বউ সেজেছি, তবে কারোর রক্ষিতা হয়ে নয়, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদম ছুবেন না আমাকে। রিচার্ড আসামির মতো দুহাত উপরে তুলে সারেন্ডার করে। কপাল কুঁচকে দুই ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে। শেষের দুটি বাক্য চিবিয়ে চিবিয়ে বলে আকস্মিক হামলা করে বসলো এলিজাবেথের উপর। এলোমেলো শাড়ি ভাঁজ ভেদ করে উদীয়মান বাঁকানো কোমর শক্ত হাতের বাঁধনে এঁটে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেলল। আক্রমণাত্মক লুকের ড্রাগন ট্যাটু খচিত হাতে চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এতই দৃঢ় ছিল যে গালের নরম অংশ দাঁতের সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটল ঘৃণিত চোখেই তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরো রাগ বাড়ে রিচার্ডের। আরো শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভিতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাজা রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এই জন্য তোদের মেয়েজাতকে আমি এত ঘৃণা করি। তোরা শুবি একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে। ছলনাময়ী জাত। এই যে তোর গলারিটা দেখেছিস, এটা আমাকে বহন করে, আর কারোর এখতিয়ার নেই আমার ব্যবহৃত জিনিসের ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড? এত নোংরা নোংরা কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙে চোখের জল। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছোটার জন্যে ছটফট করতে থাকে এলিজাবেথ। মোচড়ামুচড়ির ফলে দুই শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমরে এলোমেলোভাবে বিচরণ করে। জবথব করে কাঁপছে এলিজাবেথের গরণ। রিচার্ড ক্রন্দনরত আড়ষ্ট মেয়েটার কানের লতির কাছে ঝুঁকে পুরুষালী হাসকি ভয়েসে বলল, স্টপ মুভিং। এভাবে নড়াচড়া করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। আমার মনে হয় বাথরুমের সিঙ্কগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে এলোপাথারি আঘাত করতে থাকে এলিজাবেথ। তুষ্ট হাসি রিচার্ড এলিজাবেথের বোকামো কর্মে। দূরে সরে আসলো। এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো।
কালচে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছু করলাম না, এটাই এই অবস্থা। আচ্ছা, থেমে। তা তোমার প্রাণের স্বামী কোথায়, ডার্ক রেড? তাকবীরের কথা মনে হতেই গতি হারায় হৃদস্পন্দন। খেই হারিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল এলিজাবেথ। বাধা দিল না রিচার্ড, না ফিরে দেখল। শূন্য দৃষ্টিতে জমে আছে ষড়যন্ত্রের পাহাড়। হো হো করে হাসতে থাকলো অযথা। বাইরের পরিবেশ এখনো গমগমে, বরঞ্চ মানুষের গিজগিজ আরো বেড়েছে। মদ খেয়ে টাল হয়ে আছে এক একজন। ছেলে মেয়ে সংমিশ্রণভাবে নাচানাচি করছে। একজনের শরীরে আর একজন ঢলে পড়ছে নাচের তালে তালে। এলিজাবেথ ছুটে গেল খোলা রুফটপে। দূর থেকে তাকবীরকে টেবিলের উপর মাথা হেলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায়। শূন্যতা, হতাশা, অবিশ্বাস, দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভিতরে গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে। শ্বাসরুদ্ধকর অবস্থায় এলিজাবেথের শরীর ছেড়ে দেয়। মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভে গেল। যে মানুষটা কিছু সময়েই তাকে সর্বত্র দিয়ে দিয়েছে, এলিজাবেথ ফাঁকা ঢোক গিলে সামনে এগিয়ে যায়। তাকবীর সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ কৃষ্ণ গহ্বরের দিকে তাকাতেই বুকের ছ্যাদ করে উঠল। কাঁপা কাঁপা হাত নিল নাকের কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ। টেবিলের উপর জুসের গ্লাস, যেটা অর্ধেক খাওয়া হয়েছে। সময় লাগে না এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ। হোটেল স্টাফের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায়। ওকে ওর রুমে শুইয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায়। ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায়। দমকা হাওয়া বইছে বাতাসে। এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায়। কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্তভাবে উঠতে থাকে হাওয়ার তালে তালে। চাঁদের সেনাবাহিনী তারাগুলো আকাশে অনুপস্থিত থাকলেও চারপাশের বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে চুইয়ে আসা আলোতে জ্বলজ্বল করছে চারিপাশ। খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলোভাবে উঠতে থাকা শাড়ির আঁচল 22 তলা বিল্ডিং এর উপর পেছন থেকে ক্রন্দনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে। এলিজাবেথ শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণের ধারা। এই কান্নার কারণ এগুলো একান্তই ব্যক্তিগত, যা কেউ জানে না, কেউ না, সে আর সৃষ্টিকর্তা ছাড়া। খুব বেলা করেই ঘুম ভাঙে এলিজাবেথের। অলস ভঙ্গিতে নড়াচড়া করতে গেলেই শরীরে টনটনে ব্যথা হয়। অনুভব হয় ঢোক গিলতে পারছে না, খুব ব্যথা। মস্তিষ্ক সজাগ হতেই সকল কিছু মনে পড়ে এলিজাবেথের। তপ্তশ্বাস ফেলে উঠে বসে। কিচেন থেকে শব্দ আসছে, কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে এলিজাবেথের। স্লিপার পরে ব্যগ্র পায়ে রুম থেকে বের হয় এলিজাবেথ। রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামি। বাহ, খুব ভালো গান গাইতে পারেন তো আপনি। তাকবীর টোস্টারে টোস্ট দিয়ে পেছন ফিরে তাকায়। পরনে কিচেন অ্যাপ্রন। এলিজাবেথ ডাইনিং এরিয়ায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সস্নিগ্ধতা ফুটে উঠেছে মেয়েটার মুখে। ফোলা ফোলা ঠোঁট, মুখে আরো বেশি কিউট লাগছে। তাকবীর গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল। পরপর কাটিং নাইফ দিতে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল, এই একটু আধটু আর কি। এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে এলো। উৎসুক হয়ে জানতে চাইল, সত্যি? যদি আমি কবি হতাম তবে এই দুনিয়াতে তুমি ছাড়া আর কোনো সৌর্যতের দাম থাকতো না। যদি আমি শিল্পী হতাম তবে সকলের হিংসের পাত্রী হতে তুমি। এককাল রাত অতিবাহিত হবার পর সকাল সকালই এলিজাবেথের তনু মন পুলকিত হয়ে যায়। লাচুক হেসে কিচেন স্পেসে পা রাখতেই তাকবীর থামিয়ে দিল। এই একদম না। গাল ফলিয়ে কোমরে দুহাত গুজে দাঁড়ায় এলিজাবেথ। অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি করি, আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত। এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? তাকবীর একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয়ে উত্তর দিল, প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করিনি আমি। দ্বিতীয়ত খুব ইচ্ছে হলো তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে। আমি রান্না পারি না। ভুলে যাও। তাকবীরের তাৎক্ষণিক জবাব। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে বলে উঠল, একটু পর ডক্টর আসবে মাথায় ড্রেসিং করানোর জন্য। টেবিলের উপর দেখো নীল প্যাকেটে একটা মলম আছে, ওটা গলায় লাগিয়ে নাও, দাগ উঠে যাবে।
ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি, গলায় জ্বরটা চলে যাবে। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ। নির্নিমেষ তাকিয়ে থাকলো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গলা ধরে আসে রাতের কথা মনে হতেই, অস্পষ্ট স্বরে আওড়ায়। আহ আমি জানি, সব জানি। মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর। এলিজাবেথ এবার কেঁদেই দেয়। তাকবীর কিচেন অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ালো। হেসে নিদারুণ কোমল স্বরে বলল, তুমি না বললেও আমি সব কিছুই বুঝতে পারি এলোকেশি। এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা, এই সব কিছুই বুঝতে পারি আমি। তবুও আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছে নিজের সবটা স্পষ্ট রাখো সব সময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে কখনো। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। কণ্ঠ বুঝে এলো কান্নায় এলিজাবেথের। ফ্যাসফেসে আওয়াজে বলল, চলুন না, আমরা দূরে কোথাও চলে যাই। জানোয়ারটা পিছু পিছু এখানেও চলে এসেছে। তাকবীর টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল। পরপর স্মিত স্বরে বলল, কিছু হবে না এলোকেশি, আমি আছি তো। আর 4 দিন পর আমরা এখান থেকে চলে যাব অনেক দূর। মানতে পারে না এলিজাবেথ। মন কু ডাকতে থাকে। চোখ ভরা অসহায়তা নিয়ে বলল, সে মানুষ না, সাইকোপ্যাথ একটা। আমি সব সামলে নিব। যাও ফ্রেশ হয়ে নাও, একটু পর চেকিং করব আমরা। কান্নার তোর কমে এলো এলিজাবেথের। কপালে ভাঁজ পড়ল। কোথায় যাব? তাকবীর ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, অতঃপর বলল, নতুন হোটেলে উঠবো দূরে কোথাও, এখানে থাকাটা এখন রিস্ক। কিন্তু এভাবে হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলোকে মস্তিষ্ক শব্দের খণ্ডিত অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানেও আবছা আসল কিছু শব্দ। এলিজাবেথের কানেও আবছা আসলো কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কিসের শব্দ। হঠাৎ বোমা সতর্ক সংকেত বার্তার সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তাকবীর এলিজাবেথ হাত টেনে ধরে দরজার দিকে ছোটে। দরজার অভিমুখে যাওয়ার আগেই টিক 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 টাইমারে অন্তিম সময় যখন ঘনিয়ে আসে, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় বের এয়ার হোটেলের ব্যাচমেন্ট। কেঁপে উঠল 40 তলা বিশাল আকৃতির দালান। মিলি সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পরিত্যক্ত ব্যাচমেন্ট। বিস্ফোরক কেন্দ্রিক স্থান ছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি ছোট বোম বিধায়। অগ্নিকাণ্ড বিস্তৃত লাভ করার আগেই অটোমেটেড ফায়ার সেফটির স্প্রিংকলার সিস্টেম থেকে পানি পড়তে শুরু হয়। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে পরিস্থিতি। হোটেল স্টাফরা দ্রুত পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টায় লেগে পড়ে। পুরো হোটেলে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় আতঙ্কিত না হবার জন্য। বিস্ফোরণের সময় তাকবীর হিতাহিত জ্ঞান হারিয়ে এলিজাবেথকে বৃক্ষপটে চেপে ধরে। এলিজাবেথ ও তাকবীর বুকের অংশের শার্ট খামছে ধরেছিল তখন। ভেবেছিল আজই হয়তো তাদের জীবনের অন্তিম দিন। যখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিজেদেরও অক্ষত অনুভব হলো, তখন দুজনেই হতচেতন হয়ে ফেলে। হাতের বাঁধন আলগা করে তাকবীর। এলিজাবেথ চকিতে সরে আসে তাকবীরের বুক থেকে। কিছুটা লজ্জিত হলেও শরীর ছেড়ে দেয় মেঝেতে। আটকে রাখা নিঃশ্বাস একদমে ছেড়ে হাঁপাতে থাকে। তাকবীর এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজল। পরপরই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পেল দরজার বাইরে একটা ছোট ডিভাইস রাখা। এটা থেকেই এতক্ষণ টিকটিক শব্দ আসছিল। অমায়িক হাসি লেপ্টে থাকা চোয়ালে উদীয়মান হয় ক্রোধ। পা দিয়ে পিষে দেয় ডিভাইসটি। শক্ত চোয়ালে ভিতরে প্রবেশ করতেই ক্ষুব্ধ তার বাড়িধারা তলিয়ে যায় বহমান মন্থর শিথিলতায়। এলিজাবেথের ঝর্ণার প্রবাহের মতো মাধুর্য ও কোমলতায় মোড়ানো মুখশ্রী দেখে, যা ঝর্ণার প্রবাহের মতো শীতল ও মুগ্ধকর এবং স্বস্তি এনে দেয় উথাল পাথাল তরঙ্গে ভাসিয়ে যাওয়া মন অশান্ত সাগরের খড়খড়ে ওপার। ভোরের সূর্যের প্রথম কোমল আলোর মতোই মায়াবী মুখ এক ধরনের নতুন আশা এবং আনন্দের প্রতীক নিয়ে এলিজাবেথের আগমন তাকবীরের শুকিয়ে খা খা হয়ে যাওয়া বুকে। ঠোঁটে ফুটে ওঠে আবারও সেই অমায়িক হাসি। ওটা কি ছিল? বোম ব্লাস্ট হয়েছে। নেমে যাওয়া আতঙ্ক আবারও তীর তীর করে উদিত হয় এলিজাবেথের অবয়বে। গলা কাঁপতে থাকে। বলল, কোথায়? তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক এবং গুরুগম্ভীর। অবিলম্বে আওড়ায়, এটা ছোট বোম ছিল, মাইক্রো চার্জ বলা হয় এটাকে। এই ধরনের বোমগুলি খুব ছোট আকৃতির,
এবং বিশেষভাবে তৈরি করা হয়, যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলে। তাছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি না হয়। চিন্তা করো না, আমরা সেফ। এলিজাবেথ যেন এখনো ঘোরের মধ্যেই পড়ে আছে, তাই মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগলো না। মস্তিষ্ক এখনো সেই বিকট শব্দ থেকে বের হতে পারেনি। তাকবীর রুমের অভিমুখে পা বাড়ালে পেছন থেকে তেড়ে আসে এলিজাবেথের অদ্ভুত প্রশ্নবাণ। আমরা কি এখনো বেঁচে আছি? পা থামে তাকবীরের, বুক ফেটে হাসি আসে, তবে হাসলো না। বুঝতে পারলো এলিজাবেথ এখনো আতঙ্কের মাঝেই রয়ে গিয়েছে। সামনে এগিয়ে যেতে যেতে সবিনয়ে প্রত্যুত্তর করলো, জান্নাত বা জাহান্নাম, কোথাও এই বের এয়ার হোটেল নেই এলোকেশি। ঘর থেকে বের হও। বের হবার প্রজ্ঞা হিসেবে নিজের হাতে নিজেই চিমটি কাটলো এলিজাবেথ। চোখ মুখ বিকৃত করে উঠে দাঁড়ায়, ছুটে যায় রুমে। দেখতে পায় তাকবীর তার জামা কাপড় লাগেজে রাখছে। এলিজাবেথ ছুটে গিয়ে বাধা দিল। আরে আরে, কি করছেন? হাত থামে না তাকবীরের, কাজে অটল থেকে বলল, আমরা এখনই এই হোটেল থেকে চলে যাব। ফ্রেশ হয়ে আসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই জায়গা আর এক মুহূর্তের জন্য সেফ নয় আমাদের জন্য। গো ফার্স্ট। এলিজাবেথ আর কথা বাড়ায় না, তাকবীরের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। তাকবীরের ললাটের মধ্যভাগ দুই ভাগে বিভক্ত হয় সূক্ষ্ম চিন্তার ভাঁজে। হোটেল বের এয়ারের অপোজিট বিল্ডিং এর উপর কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী মানব, যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। ব্যস্ত শহরের মানুষগুলো কিভাবে ছুটে চলেছে ধুলো উড়িয়ে চলে যাওয়া নামি দামি গাড়িগুলো। তবে পৈশাচিক আত্মা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেল বের এয়ার থেকে এইমাত্র বেরিয়ে যাওয়া একটা রোলস রয়েলস গাড়ির দিকে। গাড়িটি হোটেল ত্রিসীমানা পেরিয়ে যেতেই অট্ট হাসিতে ওঠে মানবটি। কাঁচের গ্লাস গলিয়ে ভিতরে দুটি ছড়িয়ে দিচ্ছে আলোক রশ্মি। সেই সূর্যের তীর্যক রশ্মিগুলো এসে আছড়ে পড়ছে রিচার্ডের শরীরে। রিচার্ড যেন আলো আস্তরণে বাধা দিচ্ছে তাদের, তবুও তারা বাধাহীন শরীরের পাশ ঘেঁষে ঠেলে ঠুলে প্রবেশ করছে ভিতরে, যার ফলস্বরূপ পেছন থেকে রিচার্ডকে সূর্য দেবতার মতো লাগছে। পিছনেই ন্যাসো, লুকাস আর আলাদিন দাঁড়িয়ে আছে মলিন মুখে। তিনজনেই ঘুমে ঢুলছে। রিচার্ডের মতো তারাও সারা রাত জাগ্রত ছিল। কালো জ্যাকেট ও প্যান্টে রিচার্ডকে বরাবরের মতোই গম্ভীর এবং রহস্যময় করে তুলেছে। তবে এই লুকে পেছন থেকে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিইও দাঁড়িয়ে আছে, প্রজেক্টের দুশ্চিন্তায় মত্ত হয়ে আছে। তবে তেমনটা মোটেও না। ঠোঁটের আগায় জড়ো হাসিগুলো জাল বুনছে ষড়যন্ত্রের। রিচার্ড চোখ বন্ধ করে কিছু ভাবছে এবং মুখে চওড়া হাসি যেন অট্ট হাসিতে ফেটে পড়ছে। শরীরের ভঙ্গি এবং অট্ট হাসি এক ধরনের গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। এ যেন সে তার নিজের অর্জনে অথবা নিজের ভেতরের কোনো নৃশংস উন্মাদনার মাতোয়ারার। শক্ত চোয়ালে বিড়বিড় করলো, You have to regret for your decision. রিচার্ড পেছন ঘুরে তা দেখে আলাদিন এক প্রকার দৌড়ে আসে। আগ বাড়িয়ে জানতে চাইল, বস ঘুমাবেন তো? আপনি বললে এখানে রুম বুক করছি। রিচার্ডের লম্বা লম্বা পায়ের স্বতঃস্ফূর্ত কদম, গুরু গম্ভীর কণ্ঠস্বর বলল, আন্ডারগ্রাউন্ডে যাব, নতুন কি মাল বেরিয়েছে একটু দেখে আসি। রিচার্ডের সাথে নিম্বাকৃতি আলাদিনের ছুটতে হচ্ছে। চেহারা মলিন, স্মিত স্বরে বলল, এখনই যেতে হবে? মানে কাল থেকে ঘুম নেই আপনার? এত দূর জার্নি করে আসলেন। পায়ের গতি কমিয়ে থামে রিচার্ড, শক্ত চোখে তাকালো আলাদিনের দিকে। রিচার্ডের ব্যস্ত বিদ্যুৎ বেগে চাহনি দেখে চোয়াল ঝুলে গেল আলাদিনের। রিচার্ডের চোখে মুখে কাঠিন্যতার সঙ্গে চোয়াল ক্রোধে মটমট করতে থাকে। লঘু দেহি আলাদিনের উপর ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা কি তা ভুলে যেতে হবে। সুখ দুঃখ বর্জন করে নিজেকে পাথর বানাতে হবে, যেন মনে কখনো ব্যথা না লাগে। অক্লান্ত পরিশ্রম করে মানসিক ক্লান্তি আর একগুঁয়েমি দূর করতে হবে। এত পরিশ্রম করতে হবে যে কখনো ক্লান্তি অনুভূত না হয়। আবেগহীন বা সংবেদনশীলতাহীন হয়ে মানব শরীরকে যান্ত্রিক মেশিনে কনভার্ট করতে হবে। গট ইট? পরপর 3 বার শুকনো ঢোক গিলে আলাদিন খই হারিয়ে তড়িঘড়ি করে কয়েকবার মাথা ঝাঁকায়। ফ্রেশ হয়ে আসছি বলেই রিচার্ড চলে যায়। ফোঁস নিঃশ্বাস ছাড়ে আলাদিন।
তাকালো ন্যাসো আর লুকাসের দিকে। দুজনের মধ্যে কোনো রকম হীনমন্যতা দেখা গেল না, খুবই স্বাভাবিক। আলাদিন এবার হতাশার দীর্ঘশ্বাস ফেলে। খুব করেই বোধগম্য হয়ে যায় যান্ত্রিক মানবের সাথে এরাও যান্ত্রিক মেশিনে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই আলো। ক্ষিপ্ত হলো আলাদিন, তবুও তা বাইরে প্রকাশ হতে দিল না। শূন্য অভিব্যক্তিতে তাকায় লুকাসের দিকে। লুকাস পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে 24 কপাটি বের করে এগিয়ে আসছে তার দিকে। আলাদিন ধরাশয়ী গলায় জবাব দিল, আমাকে এই নামেটাকে বন্ধ করুন। তোকে আমি আলু বলেই ডাকবো। এবার যা আবার হোক। তোর নামটা খুবই ভালো রে আলু। মানে? কারণ আলু হচ্ছে রয়্যাল সবজি, শীত গ্রীষ্ম বর্ষা কখনো ছেড়ে যায় না। চোয়াল শক্ত হলো আলাদিনের, দাঁতে দাঁত পিষতে পিষতে রুষ্ট গলায় বলল, প্রথম প্রেমে পড়লে যেমন গুলশানকেও আমেরিকা মনে হয়, তেমনি আপনারও আলাদিনকে আলু মনে হচ্ছে। শালা, তুই কি আমাকে অপমান করলি? জিভ কাটে আলাদিন, তড়িঘড়ি করে উত্তর দিল, না না, এই সাধ্য আমার আছে কি? লুকাস তেরচা নজরে এক পলক ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো বিরক্তি মাখা মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে। ন্যাসো অত্যন্ত ধৈর্যবান একজন, সবসময় সবকিছু ঠান্ডা মাথায় অবজার্ভ করবে। লুকাস আবারও দৃষ্টি ফেরায় আলাদিনের দিকে। ছোট সাইজের আলাদিনকে প্রথম দিন থেকেই তার কাছে মোটু পাতলুর জনের মতো লাগতো। চেহারা আকৃতি গঠনও কিছুটা তেমনই। এই তিক্ততার মাঝেও একটু এন্টারটেইন করা যায়, এতে মন্দ হয় না। আলু। বিরক্তে চ উচ্চারণ করে প্রত্যুত্তর করলো আলাদিন। হ্যাঁ। ঠোঁট কামড়ে হাসলো লুকাস, পরপর গলায় গাম্ভীর্য এনে বিটলামি করে বলল, মেজাজ খারাপ? প্রচুর ঘুম পাচ্ছে। লুকাস ফেক হাম তুলে মুখের সামনে টুরি বাজিয়ে বলল। আমারও। থেমে গুরুগম্ভীর গলায় অপ্রত্যাশিত হাস্কি ভয়েসে বলল, আই এম ডিপ্রেসড। ইউ আর ডিপ্রেসড? লেটস গেট আনড্রেসড। নিস্তব্ধ কক্ষে যেন বোমা বিস্ফোরণ হলো এবার। ন্যাসোর চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়ে। আলাদিন এবার সংযম হারায় ভর ডয়। লুকাসের দিকে শক্ত চোখে তাকিয়েও আবার কি মনে করে দৃষ্টি পরিবর্তন করে। আপনার কি মনে হয় আমরা কি এত ফর্সা ফর্সা মেয়ে রেখে আপনার মতো কালো মানিকের কাছে যাব? সরি ব্রো, আই এম নট ইন্টারেস্টেড ইন ব্ল্যাক। লুকাসের চোখ বড় বড় হয়ে যায়। রং নিয়ে টিটকারি সে একদমই সহ্য করতে পারে না। তেড়ে গেল আলাদিনের কাছে। 4.5 ফুটের আলাদিনকে শক্ত দানবীয় এক হাত দিয়ে শার্টের কলার চেপে ধরে ওপরে তুলে ফেলে। আলাদিনের শরীর শূন্যে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, গলায় দাগ বসে যাচ্ছে। লুকাস আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমাকে কালো বলছিস শালা? জানিস আমাদের তামিলনাড়ুতে এটা ঐতিহাসিক রং, যুগ যুগ ধরে বিস্তার হচ্ছে সবার মাঝে। আলাদিনের চোখ প্রায় উল্টে যাবে এমন ভাব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবার ন্যাসো এগিয়ে এলো। লুকাসের হাত থেকে আলাদিনকে ছাড়ায়। আলাদিন নিচে পড়ে গলা ধরে কাঁদতে থাকে। নিঃশ্বাস নিতে না পারার জন্যে সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, হাঁপাতে থাকে। লুকাসের তবুও ক্রোধ কমে না। জানিস আমার এই গায়ের রং নিয়ে কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? ওটা জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকা। থতমত খেয়ে যায় লুকাস। থমথমে দৃষ্টি নিক্ষেপ করে ন্যাসোর দিকে বলল, নেসো তুমিও? ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো ন্যাসো। তবে গুরুগম্ভীর মুখশ্রীতে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতঃপর দুজনের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করার কোনো মানেই হয় না। বস যে কাজ দিয়েছে তা কর, মরতে না চাইলে। বলেই হনহনিয়ে চলে যায় ন্যাসো। তপ্ত শ্বাস ফেলে লুকাস। সামনে এক পা বাড়িয়েও আবার পেছন ফিরে তাকালো নিচে পড়ে থাকা আলাদিনের দিকে। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বের করে পেছন ঘোরে। দুর্বল আলাদিনকে কাঁধে তুলে নিয়ে আবার হাঁটা দিল সামনে। লস অ্যাঞ্জেলসের একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো রিচার্ডরা। ভেতরে গাড়ি নেওয়া যায় না, রাস্তা সরু, তাই ওরা এখানে গাড়ি রেখে ভিতরে গিয়েছিল। রিচার্ডের পরনে সব সময়ের মতো একটি কালো স্যুট
এবং স্যুটের কলারের অংশও কালো, যা ভিতরের কালো রঙের শার্টের সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে। এই রঙের বৈপরীত্য রিচার্ডের চরিত্রকে আরো রহস্যময় এবং জটিল করে তোলে সব সময়ের মতো। কালো শার্ট, কালো বেল্ট এবং কালো প্যান্টের সাথে ওর লুকটি পুরোপুরি ছিমছাম এবং মার্জিত, যা রিচার্ডের চরিত্রে উচ্চ পর্যায়ের ভিলেনের লুককে পূর্ণতা দিতে সক্ষম। গাম্ভীর্যতায় মোড়ানো ঠান্ডা এবং গভীর দৃষ্টি মানসিকতার গোপন শক্তি ইঙ্গিত দেয় রিচার্ডের। কপালের দুপাশ দিয়ে চুলগুলো বিছিয়ে আছে, এলোমেলো থাকার কারণে আজ কানের নিচে ধনুকের ফোলা ট্যাটুটি সুস্পষ্ট উদীয়মান। হঠাৎ করে রিচার্ডের মস্তিষ্ক অজানা কারণে কোনো কিছু একটার ইঙ্গিত দেয়, তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর আভাস দিচ্ছে। রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে। হঠাৎ করে একটা অর্ধনগ্ন মাতাল মেয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঢুলতে ঢুলতে রিচার্ডের উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে রিচার্ডের চেহারায় হিংস্রতা ফুটে উঠল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। ধাক্কা মেরে মেয়েটিকে গা থেকে ছুঁড়ে ফেলে। কোটের ভিতর থেকে গান বের করে মেয়েটির দিকে তাক করে। ট্রিগারে প্রেস করতে করতে হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। ইউ ব্লাডি বিট। পেছন থেকে ছুটে আসে মেয়েটির বয়ফ্রেন্ড। সেও ডাস্ক, তবুও কন্ট্রোলে। রিচার্ডের গান পয়েন্টের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলতে থাকলো, Hey man, hey, drop the gun. She is my girlfriend. Sorry bro. ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে লুকাস, ন্যাসো দুজনেই হতভম্ব। আলাদিনের চেহারা দেখার মতো হয়ে আছে, ভয়ে ভিতরে চুপসে গিয়েছে একদম। এই ভরা প্লেসে মার্ডার করা মানেই হট নিউজ, আর নিউজে খবরটা নিশ্চয়ই লাস ভেগাস যাবে। যদি কোনোভাবে মাফিয়া লিডার অ্যালেক্সের কাছে রিচার্ড আমেরিকায় আসার খবর যেতে পারে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেরি নেই। আলাদিনের বডিগার্ডরা সংকীর্ণ হয়ে তাকিয়ে আছে তার পানে। হঠাৎ কি মনে করে রিচার্ড গান নামিয়ে ফেলে। বন্দুকের সরু নলের ইশারায় ছেলেটিকে বলল চলে যেতে। ছেলেটি এক মুহূর্ত সময় ব্যয় করে না, মাতাল মেয়েটিকে তুলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলাদিন। রিচার্ডের চোয়াল ক্রোধে মটমট করছে। খোলা উত্তপ্ত আকাশের নিচে উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতো গালের মধ্যে ভাগের কাটা দাগ রোদের সাথে যেন চুক্তিতে আবদ্ধ হয়েছে। দুজনেই চকচক করছে। গা থেকে কোট খুলে পাশের ওয়েস্টবিনে ফেলে দিল রিচার্ড। ন্যাসো গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। লুকাস ডোর খুলে দেয় রিচার্ডের জন্য। গাড়িতে উঠতে গিয়েও থেমে যায় রিচার্ড। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো গড়বড় আছে। লুকাসের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বোঝালো রিচার্ড। লুকাস মুখে কোনো প্রত্যুত্তর না করে শুধু চোখের পলক ফেলল। অতঃপর নিজে আগে গিয়ে গাড়িতে বসলো। ন্যাসো লুকাসকে রিচার্ডের জায়গায় বসতে দেখে ভ্রু কুঁচকে পেছনে তাকালো রিচার্ড। একইভাবে ন্যাসোকেও কিছু বোঝায়। পরপর সুযোগ বুঝে নিজে গাড়ি থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো রিচার্ড। আলাদিন কিছুই বুঝতে পারছে না ওদের কর্মকাণ্ড। দূর থেকে দাঁড়িয়ে শুধু বোকার মতো তামাশা দেখছে। রিচার্ড দূরে সরে যেতেই অপর পাশের ডোর দিয়ে ন্যাসো লুকাস লাফ দিয়ে বেরিয়ে গেল। ওরা দূরে গিয়ে ছিটকে পড়তে গমগমে ব্যস্ত রাস্তা প্রকম্পিত হলো। গাড়ির পার্টসগুলো শূন্যে উঠতে থাকে। বিস্ফোরণের সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ধোয়া কুণ্ডুলিগুলো স্বচ্ছ আকাশে আধার নামিয়ে আনে। বিস্ফোরণের শব্দের তীব্রতায় আতঙ্কিত হয় সকলে এবং আশেপাশের পরিবেশ কেঁপে উঠল। আশেপাশের মানুষ ও অন্যান্য যানবাহনগুলো দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরে সরে যায়। মুহূর্তের মধ্যে ছিমছাম পরিবেশ রণক্ষেত্রে পরিণত হলো। রিচার্ড শিকারী দৃষ্টি এদিক সেদিক তাকাতে থাকে। সুগভীর নিকষ সমুদ্র নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ চোখ আটকায় সামনের একটি বাইকের দিকে। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর যেতেই তৎক্ষণাৎ হাতে থাকা ছোট রিমোট জ্যাকেটের ভিতর ঢুকিয়ে বাইক স্টার্ট দেয় লোকটি। লুকাসেরও কালো জামা হওয়ায় লোকটি ভেবেছিল লুকাসই রিচার্ড। লুকাস যখন গাড়ির ভেতর ঢুকে তখনই সামনে দিয়ে একটা ট্র্যাক যায়, যার কারণে দেখতে পায়নি রিচার্ড যে পেছনে সরে গিয়েছিল।
কাজ হয়েছে ভেবেই রিমোটে প্রেস করে আর ব্লাস্ট হয়ে যায়। কিন্তু সে জানতো না তার আগেই যে লুকাস আর ন্যাসো গাড়ি থেকে নেমে গিয়েছিল এবং রিচার্ড সকল প্ল্যান বুঝে গিয়েছিল। এটাও ভাবতে পারেনি রিচার্ডের বাজপাখি নজরে পড়ে যাবে। আলাদিন যেন এখনো ঘোরের মধ্যে আছে। তার ঘরের মধ্যে দিয়েই রিচার্ড পাশের একটি ক্যাফের সামনে থেকে বাইক নিয়ে ছুটে ওই বাইকটির পিছনে। ন্যাসো লুকাস রিচার্ডের পিছু নেবার আগেই রিচার্ড ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। আলাদিন নিজেকে ধাতস্থ করে পরপর 3 বার ঢোক গিলে গিয়ে দাঁড়ালো ন্যাসোর পাশে। চোপসানো গলায় বলল, উনি তো রাফলি বাইকও চালাতে পারেন। ন্যাসো আলাদিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো। পরপর বাষ্পের ন্যায় বাইকের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার দিকে তাকিয়ে দাপুটে গলায় বলল, হি ইজ অ্যান অলরাউন্ডার। ক্যালিফোর্নিয়ার প্রশস্ত ও মসৃণ হাইওয়ে ধরে দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে। স্পিড এবং কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুব দক্ষ। তাদের প্রতিটি বাঁক, প্রতিটি ওভারটেকিং এবং প্রতিটি গতি নিয়ন্ত্রণে প্রকাশ পাচ্ছে তাদের দক্ষতা। দুই বাইকের গতি এবং গর্জনরত ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। রিচার্ডের বাইকে তখন স্পিড মিটারের কাঁটা দেখা যায় 200 ছাড়িয়ে। ক্ষুধার্ত প্রাণীর মতো ছুটছে অপর বাইকটির পিছনে। সামনের বাইকটার যখন বাইকের রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনে ধেয়ে আসা রিচার্ডকে দেখল, বুক শুকিয়ে গেল তার। বাইকের স্পিড বাড়ায় আরো, বারবার মিরর দিয়ে পেছনে দেখতে থাকে। সে জানে একটু ভুল করলেই প্রতিপক্ষ রিচার্ড তাকে ধরে ফেলবে এবং আজই তার মৃত্যু সুনিশ্চিত। তাই লোকটা দ্রুত বাঁক নেয় এবং রাস্তার প্রতিটি অংশকে কাজে লাগিয়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করে যাচ্ছে। রিচার্ডও শিকার ছেড়ে দেওয়ার লোক না, ক্রমাগত গতির উপর চাপ দেয়। ইঞ্জিনের গর্জন আরো তীব্র হতে থাকে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা বাইকারকে ধরার চেষ্টা করে। রিচার্ডের ড্রাগন এবং ইতালিয়ান অক্ষরে ট্যাটু করা হাতের খপ্পরে বাইকের গ্রেয়ার। লোকালয় ছাড়িয়ে বাইকগুলো ছুটে চলছে পাহাড়ি ঢালু পিচ ঢালা রাস্তায়। রাস্তার ওঠা নামা, বাঁকানো অংশ এবং সামনের দিক থেকে আসা অন্যান্য মালবাহী ট্র্যাকগুলো তাদের এই চোর পুলিশের রেসকে আরো কঠিন করে তোলে। সামনের বাইকারটি যত নিজেকে রক্ষা করার চেষ্টায় স্পিড বাড়িয়ে ছুটতে থাকে বাঁচার আশায়, রিচার্ডেরও সেখানে সমস্ত মনোযোগ একটি সুযোগ খুঁজে তাকে ধরার জন্য। হেরে যাওয়ার পাত্র রিচার্ড নয়। নিজের শিকারকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে এনে নৃশংস মৃত্যু উপহার দিবে। হাইলি মডিফাইড বাইক হওয়ায় টাঙ্কির উপর ঝুঁকে চালাতে হচ্ছে, যার ফলের বাতাসের সকল ঝাপটা বুকের মধ্যে পড়ছে। বাতাসের তোড়ে রিচার্ডের শার্টের উপরের কয়েকটি বোতাম ছিঁড়ে যায় এবং কলারের দুই পাশের অংশ বারবার এলোমেলো ভাবে উড়ে চাপটে বাড়ি খাচ্ছে প্রশস্ত বুকে। আক্রমণাত্মকভাবে ছুটে চললেও এই লুকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বসকে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বারবার পেছন ফেরার জন্যে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটি খাদের নিচে পড়ে যায়। খাদের কিনারায় গিয়ে জোরে ব্রেক কষে রিচার্ড। স্পিড হাই থাকায় হঠাৎ ব্রেক কষায় বাইকের পেছনের চাকা উপরে উঠে যায়। রিচার্ড খুবই দক্ষতার সাথে তা সামলে নেয়। মাথা থেকে হেলমেট খুলে মাথা ঝাঁকিয়ে এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল। একটু সামনে এগিয়ে গিয়ে খাদের দিকে তাকালে দেখতে পায় লোকটি এখনো নিচে পড়েনি। একটু ছোট পাথরের নিথর দেহ ঝুলে আছে। পাথরের সরু অংশ পেট ছিঁড়ে ভিতরে ঢুকে গলগল করে রক্তপাত হচ্ছে। মাথায় হেলমেট থাকার কারণে অবয়বটি বোঝা যাচ্ছে না। ঘুমালে তোমাকে আরো বেশি সুন্দর লাগে, মাই ডার্ক রেড। ক্যালিফোর্নিয়ায় একটি বৃহত্তম শহর হলো সান ফ্রান্সিসকো। আমেরিকার ৫ম বৃহত্তম ঘনবসতির শহর হলো সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে। এখানে প্রায় 50টি পাহাড় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো টুইন পিক। টুইন পিক থেকে গোটা সান ফ্রান্সিসকোর অসাধারণ ভিউ পাওয়া যায়। এই শহরে অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে খাড়া পাহাড় ও কেবল কার। এখানকার কেবল কার আমেরিকা একমাত্র ম্যানুয়ালি পরিচালিত কেবল কার। এই কেবল কারকে আমেরিকার ওই জাতীয় ঐতিহাসিক মনুমেন্ট হিসেবে ধরা হয়, যা পৃথিবীর একমাত্র চলমান মনুমেন্ট।
কেবল কারের ভেতর একটি কাচের জানালা, যা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের উপরে নীলছে সবুজ মেঘের চাদর। নিচে ছোট্ট গ্রামগুলো আর কিছু দূরেই ঘন সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে। কেবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই ভ্রমণের মুহূর্তগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখছে এলিজাবেথ। শূন্য দৃষ্টিতেও রয়েছে এক ধরনের মুগ্ধতা, যেন তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য মনের গভীরে গেঁথে যাচ্ছে। দীর্ঘ 8 বছরের বন্দি জীবন পেরিয়ে এসে এখনো নিজেকে এত মুক্তমনা হিসেবে ধাতস্থ করতে পারছে না এলিজাবেথ। এখনো মনে হচ্ছে এগুলো ভোররাতের সেই স্বপ্নগুলো, যা ফজরের আজানে ঘুম ভাঙার সাথে সাথে লাপাত্তা হয়ে যেত। এলিজাবেথের পরনে লম্বা হালকা ফ্লোরাল প্রিন্টের স্কার্ট, যা হাওয়ায় হালকা দুলছে। তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটি সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটার এলিজাবেথের তুলতুলে নরম তনুতে একদম মিশে রয়েছে। গায়ের কালারের সাথেও যেন স্বকীয়তা খুইয়েছে। স্নিগ্ধ স্বাচ্ছন্দ্যময় লোকে দেখা যাচ্ছে এলিজাবেথকে। সেই সাথে ঠোঁটের আগায় জড়ো হয়েছে মিষ্টি হাসি। এগুলো বাস্তব, কোনো অবাস্তব স্বপ্ন নয়। সেও উঠতে পারছে মুক্তমনা পাখির মতো। প্রশান্তিময় হাসির স্পষ্ট ঝলকানি ওষ্ঠপুটে। ওষ্ঠপুটের গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। মুহূর্তগুলো থেমে থাকুক, মিশে থাকুক এভাবেই স্নিগ্ধ বাতাসের মাঝে। আর এলিজাবেথ ডুবে থাকুক প্রকৃতির মাঝে। সেখানে ঠাঁই না হোক কোনো বিশ্বাসঘাতকতার, কোনো বিষাদের রাজার। এলিজাবেথের লাল চুলগুলো পতাকার মতো বাতাসে ঝাপটা খেয়ে খেয়ে উঠছে। বারবার গিয়ে আছড়ে পড়ছে পাশে একগুঁয়ে দৃষ্টিতে হরণকারী তৃষ্ণার মানবের কৃষ্ণ গহ্বরে। এই এক দৃষ্টিতেই যেন শুষে নিবে এলিজাবেথের সকল সৌন্দর্য, বন্দি করে ফেলবে আর হৃদয় হরিণীকে অন্তর্মহলের রাজপ্রাসাদে। মাথায় মুকুট পরিয়ে স্থান দিবে রানীর সিংহাসনে। রানীর সেবায় নিজেকে নিয়োজিত করবে প্রজা হিসেবে। চোখের পলক যেন আজ পড়বে না তাকবীরের। থেমে গিয়েছে, থাকুক না থেমে। এভাবেই এত মনোরম ভাবেই এলিজাবেথকে জানালার পাশে সিট দিয়েছে তাকবীর। নিজে বসেছে এলিজাবেথের পাশে, পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। সকালের ওই কাণ্ড অবলোকন হওয়ার পর এলিজাবেথের প্যানিক অ্যাটাক ওঠে। ভয়, ভীতি, সংকীর্ণতা ভিতরে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আসে। তাকবীর আর এক মুহূর্তও এলিজাবেথকে ওই জায়গায় রাখেনি। সাথে সাথে শহর পরিবর্তন করে। এবার আর কোনো বড় ওয়েস্টার্ন হোটেলে ওঠে না, বরঞ্চ গ্রাম সাইডের খুব ছোট একটু হোটেল 2টি রুম নেয়। সান ফ্রান্সিসকোর একেবারে কেন্দ্রের কাছাকাছি ছোট একটি শহর ব্রিসবেন। চিন্তা ভাবনা বাকি কয়দিন এখানেই থাকা। তাকবীর আগে থেকেই এলিজাবেথের প্রয়োজনীয় সকল জিনিস নিজের হাতে বেছে বেছে কিনে সংগ্রহ করে নিয়েছিল। তবে আজ এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতো একসাথে শপিং করেছে। এত কিছুর মাঝেও এলিজাবেথের মনের কোণে বিষণ্ণতার রেশ থেকেই যায়। তা এলিজাবেথ শত জোরপূর্বক হেসে আড়াল করতে চাইলেও বুঝে যায় তাকবীর। দরুন তাকবীর কনসার্ন হয় আরও এলিজাবেথের প্রতি। এলিজাবেথকে খুশি করার জন্যে আজ তাকবীর ও এলিজাবেথের সোয়েটারের সাথে ম্যাচ করে সোয়েট শার্ট পরেছে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার পিছনে অভিপ্রায় একটাই, প্রতি ক্ষেত্রে এলিজাবেথকে স্পেশাল ফিল করানো। তাকবীরের মডার্ন স্টাইলের সোয়েট শার্টের সাথে ট্রাউজার এবং আরামদায়ক হাইকিং বুট। খোঁচা খোঁচা কোকড়া চুলগুলো কপালে বিছিয়ে আছে বাতাসে বেগ হারিয়ে। তাকবীরের ত্বক হালকা, যাকে সোনালি বা উষ্ণ শ্যামলা বলে, যা ওর সমগ্র উপস্থিতিকে এক অদ্ভুত মোহনীয় আভা দেয়। এই কৃষ্ণ গহ্বরের চোখজোড়া অসম্ভব মায়ায় মোড়ানো। দুজনকে একসাথে খুবই মানিয়েছে আজ। তাকবীর আজ এলিজাবেথকে ওর জামা পছন্দ করতে সাহায্য করেছে। এখনো পর্যন্ত কোনো কিছুতেই এলিজাবেথের তরফ থেকে কোনো প্রকার নিষ্পৃহ পায়নি তাকবীর। তাই সম্পূর্ণটাই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে নিজ দায়িত্বে। যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে অন্ধকারে মোড়ানো কিছু নিন্দনীয় অতীত মুছে দিতে। তাকবীর আজ তাদের পোশাক এমনভাবে বাছাই করেছে যা পাহাড়ি ভ্রমণের সাথে মানানসই, কিন্তু আধুনিক এবং ফ্যাশনেবল, এবং সে তার কাজে যথেষ্ট সফলও হয়। এলিজাবেথকে অসম্ভব সুন্দর লাগছে।
পাশাপাশি খুশিও করতে পেরেছে, এতেই তার প্রাপ্তি। হঠাৎ পেছন ঘুরে তাকায় এলিজাবেথ। চোখাচোখি হলো দুজনের। তাকবীরের দৃঢ় দৃষ্টিতে চোখ রাখতে পারে না এলিজাবেথ, দৃষ্টি নামিয়ে নেয়। এই চোখে গভীরতা অনেক, তাকালেই মনে হয় সেখানে লুকানো হাজারো গল্প। কথা না বলা কথা জমে আছে চোখ জোড়ায়, যা খুব করে প্রকাশ হতে যাচ্ছে। ফিচেল হাসে তাকবীর, হাসলো এলিজাবেথও। আবারও মাথা তুলে এলিজাবেথ, মিলে গেল দৃষ্টি এবারও। একে অপরকে উষ্ণ হাসি উপহার দিল। আপনার ঠোঁট দুটো সরু, কিন্তু এমনভাবে বাঁকান যে মনে হয় শুধু মৃদু হাসতে পারেন, আর সেই হাসিতে লুকিয়ে থাকে অপার কোমলতা। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। এলিজাবেথের কথায় চোখের পলক ফেলে ভ্রুচোরা কিঞ্চিত কুচকিয়ে বলল, তাই? উৎসুকভাবে উপর নিচ মাথা নাড়ালো এলিজাবেথ। এই ছোট একটুখানি কনসার্নেস তাকবীরের তৃষ্ণার্ত হৃদয়ে এক টুকরো আহারের যোগান দিল। হালকা দাড়িযুক্ত গাল প্রসারিত করে হাসলো তাকবীর, একদম 24 কপাটি বের করে হেসে বলল, আমি এভাবেও হাসতে পারি, তবে এভাবে শুধু তোমার জন্যই হাসি। ছোট ছোট চোখ করে তাকাই এলিজাবেথ, বলে, কেন কেন? তাকবীরের বিলম্বহীন জবাব। এর উৎস যে তুমি। গাম্ভীর্যহীন কোমল এবং আন্তরিকতা মেশানো কণ্ঠে আর সুগভীর নিকোষ কালো মায়াবী চোখজোড়ার গভীর চাহনিতে এবার কিছুটা লজ্জা পেল বটে এলিজাবেথ। তাকবীরের এহেন কণ্ঠে মন এক কোমল আবেশ ছুঁয়ে দেয়। এলিজাবেথকে বেশিক্ষণ লজ্জায় থাকতে দিল না তাকবীর। বন্ধু হবে? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। নেত্রদয়ে চকচক কৌতূহল লিপ্টে আছে। হাসলো তাকবীর, অমায়িক হাসি, জড়তাবিহীন গলায় সবিনয়ে আওড়ালো, চলো আমরা আগে বন্ধু হই। স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই আরও বেশি মূল্যবান, কারণ ভালো বন্ধুই একজন আরেকজনকে গভীরভাবে বুঝতে শেখায়। তাই আমাদের আগে বন্ধু করে একে অপরকে জানার, বোঝার সুযোগ দিতে হবে। বন্ধুত্বের মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে এমন এক দৃঢ়তা আসবে যা পরস্পরকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং একে অপরকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করবে। আমাদের এই বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠবে। হবে আমার বন্ধু এলোকেশী। চেয়ে থাকলো এলিজাবেথ। গাঢ় দৃষ্টিতে ভিজে আসছে চোখ। দুপাশে মাথা নাড়িয়ে অগ্রিম সংকেত দিল তাকবীর। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে শোকে মূর্ছা যাচ্ছে। চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। ফ্যাসফেসে আওয়াজে বলল, আপনি আমায় এত কেন বোঝেন? জবাব দেয় না তাকবীর। নিমেষহীন তাকিয়ে থাকে তার বোকা রানীর দিকে, যে একটু কিছু হলেই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ অতঃপর বলল, ধন্যবাদ আমাকে সহজ হবার সুযোগ করে দেওয়ার জন্য। পরপর থেমে নিজের পেলব হাত বাড়িয়ে দিল তাকবীরের অভিমুখে, দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হবেন আমার, সেখানে সম্পর্কে ভিত্তি হবে নিঃশর্ত বিশ্বাস, আর সন্দেহ থাকবে দূরতম। ক্লান্ত পথিকের মতো যখন পথের মাঝে বসে পড়ব, তখন কি আপনি নির্ভরতার সেই শক্ত হাত বাড়িয়ে দেবেন? বিপদে বিশ্বাসী হাত হিসেবে সবার আগে আপনার হাত এগিয়ে আসে, যেখানে অনুমতির প্রয়োজন হবে না স্পর্শ করার জন্য। ভালো মানুষটা কি হবে আমার বেস্ট ফ্রেন্ড, যেই বন্ধুত্ব প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে, হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার পাশে আছে নিঃস্বার্থে নিঃস্বার্থে অনন্ত ভরসায়। তাকবীর আবেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ এলিজাবেথের পানে। এমন কথা এলিজাবেথের কাছ থেকে সে মোটেও আশা করেনি এত দ্রুত। সন্ধে ফিরতে এক মুহূর্ত আর ব্যয় করল না তাকবীর। মিলিয়ে দিল দুহাতের বাঁধন, ঠোঁট প্রসার করে হাসলো দুজনেই। হঠাৎ তাকবীর পেছন থেকে একটা বাক্স বের করে সামনে ছোট টেবিলের উপর রাখলো। এলিজাবেথ একবার বক্সটার দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছে তাকবীরের দিকে। তাকবীর এলিজাবেথের কোঁচকানো ভ্রুদয় দেখে ঠোঁট কামড়ে হাসলো। বন্ধুত্বের সূচনা হিসেবে আমার তরফ থেকে ছোটখাটো একটা তোফা। কিন্তু কোনো কিন্তু না, জাস্ট ওপেন ইট। মৃদু ধমক মিশ্রিত উপায়ন্তরে না পেয়ে বক্সটির উপরের অংশ সরালো। লাল গোলাপের অজস্র পাপড়ি দেখে অতর্কিত আধার অজস্র পাপড়ি দেখে প্রত্যুত্তরে বলল, লাল গোলাপ আমার পছন্দ নয়।
খানিকটা অবাক হলো তাকবীর। তার জানা মতে এলিজাবেথের ফুল খুবই পছন্দ, বিশেষ করে লাল গোলাপ। কিন্তু তোমার তো ওটা আগে ছিল। সবসময় যে মানুষের পছন্দ এক থাকে তেমনটা কোথাও লেখা নেই। তাকবীর বুঝল না হঠাৎ এলিজাবেথের অযাচিত রাগের কারণ, তবে ঘাটল না আর, প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সরি, নেক্সট টাইম আর এমন হবে না। এবার এটার ভিতরে দেখো কি আছে। এলিজাবেথ কোনো বাক্য ছাড়া পাপড়ির ভিতর হাত রাখলো। হাতে আর একটা বক্সের মতো কিছু অনুভূত হলো। বস্তুটা পাপড়ির ভিতর থেকে বাইরে বের করে আনতেই চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথের। তাকবীর চোখের ইশারায় বলল বক্সটিকে আনবক্সিং করতে। এলিজাবেথ বোকার মতো তাই করলো। চোখ জুড়ানো বিস্ময়তা। বক্সের ভিতর থেকে বেরিয়ে এলো একটা আইফোনের লেটেস্ট ভার্সন, আইফোন 16 প্রো ম্যাক্স। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ। এটা কার? কার হাতে এটা? আমার। তাহলে তোমারই? এটা তো মনে হচ্ছে খুব দামি। তবুও তোমার কাছে নস্যে। সেভাবে মাথায় তুলবেন না আমায়। তুলিনি তো, মাঝে মাঝে খুব খুশকি হয়, তাই বুকের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। ওখানে রক্তক্ষরণ ছাড়া আর তেমন কোনো প্রতিকূলতা নেই। বলেই ঠোঁটে ঠোঁট চেপে হাসলো তাকবীর। এলিজাবেথ স্তব্ধ। তা দেখে তাকবীর আবারও বলতে শুরু করলো, তুমি আমার পোষা পাখি, তবে সম্পূর্ণ মুক্ত। আকাশ জুড়ে ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াবে অতিথি পাখির মতো। তবুও দিন শেষে ফিরে আসবে আমারই নীড়ে, ভালোবাসার আঙিনায়। এলিজাবেথের ভেজা দৃষ্টি, ভেজা গলা। এই আমি অভাগী, কপালেও এসব ছিল। এ ভালোবাসাগুলো আমি কখনো পাইনি। এভাবে আর কখনো বলবে না এলোকেশি যে তোমাকে কেউ ভালোবাসে না, কারণ এই দেখো, তোমার নাম হাতে ট্যাটু করা আছে। আমি এই পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ মানুষ তোমার জন্য, আর ভালোবাসায় পূর্ণ হবে তুমি। তোমার কোনো ক্ষতি আমি কখনোই হতে দেব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো, তোমার হাতে ধরে রাখবো, আর মৃত্যুর পরও আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। আত্মার মতো তোমার কাছেই থাকবো। তুমি আমার কাছে শুধু কিছু নও, তুমি আমার কাছে সব কিছু। এলিজাবেথ তাকায় তাকবীরের বা হাতের কবজিতে। অতঃপর শিরশিরে অনুভূতিতে নিভু চোখে চাইল তাকবীরের দিকে। তাকবীরের হাতের কবজিতে থেকে কনিষ্ঠ আঙ্গুলের বরাবর এলিজাবেথের নাম ইংলিশে লেখা। এলিজাবেথের চোখে মুখে এখনো বিস্ময়তা। কেঁদে দিবে মেয়েটা এখনই। হ্যাঁ তো সব কখন করেন? এভাবে সর্বক্ষণ পাশে থেকেই কখন কিভাবে করেছেন এত কিছু? সব কিছু মনে হচ্ছে পূর্ব থেকে কত শখ করে আয়োজন করা। এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। কেবল কার দাঁড়ালো একটি স্পোপে। তাকবীর উঠে দাঁড়ায়, কণ্ঠস্বর গভীর করে বলল, একটা দামি অ্যাডভাইস দেই। এলিজাবেথকে কণ্ঠস্বরের আশা করল না তাকবীর। নিজে থেকে সবেগে আওড়ালো, মুভিং অন ইজন্ট অ্যাবাউট ফরগেটিং দেম, ইটস মিনস হোয়াট ইউ আর উইদাউট দেম। বলেই সামনে এগোতে থাকলো তাকবীর। এলিজাবেথের মনের ভিতর এক অদ্ভুত আর সুন্দর অনুভূতি তৈরি হয়। শুরু হয় বন্ধুত্বের সূচনা। থাকবে না আর কোনো প্রকার জড়তা, শুধু চোখের চাহনি কিংবা অজানা কোনো অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে একে অপরকে মনের কথা বুঝে ফেলা হবে। এই ধরনের সম্পর্ক গভীরতা, সমজদারি এবং অগোচরে একে অপরকে বোঝার এক নিখুঁত নিদর্শন হয়ে উঠবে। শোনা গেল তাকবীরের উচ্চস্বর, এলোকেশি জলদি নামো, গাড়ি ছেড়ে দিবে, আমরা আবার টুইন পিক যাব। এলিজাবেথের চেহারায় স্বচ্ছ এক অনাবিল প্রশান্তি ও উচ্ছ্বাস ফুটে ওঠে। অনেক দিনের আটকে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে মুক্তি পেয়ে ছুটে আসছে। বৃক্ষপটে হালকা অনুভূত হয় আর আনন্দে ভরে ওঠে। চারপাশের সবকিছু সুন্দর ও উজ্জ্বল লাগতে শুরু হয়। উৎফুল্ল গলায় চেঁচিয়ে বলল, আসছি ভালো মানুষ। I think it's time for you to retire, Naso. ঠোঁট কামড়ে নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে রাখে ন্যাসো। নত দৃষ্টি নিবিষ্ট। পাশেই চুপসানা মুখে দাঁড়িয়ে আছে লুকাস। আপাতত আলাদিন বা তার দলবল কেউই এখানে নেই। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতা বিরাজ করছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। সরি বস। হাতে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে রিচার্ড। ঝনঝন শব্দে ভেঙে চুরমার হলো, ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। রিচার্ডের কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠেছে। তীর তীর করে বাড়তে থাকে ক্রোধ। ঝাঝালো কণ্ঠে চেঁচালো, ধ্যান কোথায় থাকে তোমার? বাংলাদেশ থেকে আসার পর থেকেই দেখছি সবকিছুতে অমনোযোগী তুমি। ট্রেনিং কি সব ভুলে গিয়েছো? কাল আর কয়েক সেকেন্ড দেরি হলে কি হতো? হ্যাভ ইউ এনি আইডিয়া? ইউ ফাকিং ইডিয়ট।
থেমে বজ্রদৃষ্টি নিক্ষেপ করলো লুকাসের উপর। রিচার্ডের রক্তলাল চোখ দেখে বুক শুকিয়ে এলো লুকাসের। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড আবারও। তোমার কাছে তো হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ছিল না? আর ইউ গাইস ফাকিং কিডিং উইথ মি? বেরিয়ে যায় দুজনেই। আবারও শোনা গেল রিচার্ড হুঙ্কার। ন্যাসোর দিকে তাকিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে বলল, গো ব্যাক টু বাংলাদেশ। ন্যাসোর অভিব্যক্তি নিটোল। 2 কদম এগিয়ে আসলো, কণ্ঠে অনুতপ্ততার রেশ। নিচু স্বরে বলল, সরি বস, গিভ মি ওয়ান মোর চান্স। রিচার্ড, কায়নাতের কাছে সুযোগ বলে কিছু হয় না। প্রবাবলি ইউ ফরগেট দ্যাট। শক্ত গোছের ন্যাসোর চেহারায় এবার ফুটে উঠল ভীতি। পরপর 3 বার ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও বলতে চাইল। লাস। থামিয়ে দিল রিচার্ড। কাউচে বসা অবস্থায় ন্যাসোর দিকে না তাকিয়ে একটা ফাইল এগিয়ে দিল। ন্যাসো রিচার্ডের পিছন দাঁড়িয়ে থেকে ফাইলটি হাতে নিল। রিচার্ডের ঠোঁটের কোণায় জড়ো হয় শয়তানি বিদঘুটে হাসি। সন্ধ্যায় ফ্লাইট। কাজ হয়ে যাবে বস। গো। তাৎক্ষণিক বেরিয়ে যায় ন্যাসো। লুকাস ন্যাসোর দিকে তাকিয়ে চোখ টিপে কাজের জন্য বেস্ট অফ লাক জানালো। বিশাল আকৃতির পেইন্ট হাউসে এখন শুধু তারা দুজন। লুকাসের ফোন ক্রমাগত রিং হচ্ছে। তপ্তশ্বাস ফেলে ফোন নিয়ে রিচার্ডের নিকট এগিয়ে আসলো লুকাস। মলিন স্বরে আওড়ায়, বস ফাদার। সহজ ভঙ্গিতেই ফোন হাতে নিল রিচার্ড। লুকাস অবাক হলো কিছুটা। ভেবেছিল বারংবারের মতো এবারও কল তুলবে না। স্পিকারে দিল রিচার্ড। হাতে জ্বলন্ত সিগারেট। ওপাশ থেকে শোনা যায় একজন মধ্যবয়স্ক লোকের ভারিক্ষী কর্কশ কণ্ঠস্বর, যা রিচার্ডের গুরুগম্ভীর ভারী স্বরকেও ছাড়িয়ে। রিড মাই সান। ইয়েস ফাদার। এস ফোন এস কাম ব্যাক টু ইতালি। তুমি ছাড়া এদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে। তোমার সই ছাড়া পরবর্তী এজেন্ট এগোতে পারছে না। মিলিয়ন টাকা লস হচ্ছে।